চৈত্র শেষে নাজমুন বৃষ্টি। চতুর্থ অংশ। আজ অনুর ঘুম ভাঙল বেশ বেলা করে। মাথাটা ভারী ভারী লাগছে। অনু মাথা ধরে বসে রইল। সে জানার চেষ্টা করল কি হলো। ঘড়ির দিকে চোখ যেতেই তার খারাপ লাগলো। আজ সে ঘুম থেকে উঠতে পারেনি। বাবা হয়তো একাই বসে আছে। অনু তড়িঘড়ি করে মুখ ধুয়ে ছাদের দিকে এগিয়ে গেল। যা ভেবেছে তাই। আনিস মিয়া একা বসে আছে। মাঝখানে দুটো কাপ। নিশ্চয়ই অনুর আসার অপেক্ষায় ছিল। অনু এগিয়ে যেতে যেতে শুধালো, যদি আমি আজ না আসতাম তাহলে আরেক কাপ চাটা কি করতে? আনিস মিয়া ফিরে তাকালেন। তিনি মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। ঘুম কেমন হলো? কাল তুমি আমার কথার মাঝেই ঘুমিয়ে পড়েছিলে। একদম ছোট্ট সেই বিড়াল ছানার মতো করে। অনু হাসল। সেই বুঝে উঠে পাই না। মানুষটা এত ভালোবাসে কেন তাকে? অনু এগিয়ে যেতেই আনিস মিয়া চায়ের কাপ বাড়িয়ে দিলেন। অনু হাতে নিতে নিতে জানালো, কি হলো? বললে না তো। আমি খেয়ে নিতাম। বলেই আনিস মিয়া হো হো করে হেসে উঠলেন। সেই ঠান্ডা চা খেতে আমাকে ডাকলেই পারতে। আনিস মিয়া হুট করে গম্ভীর হয়ে গেলেন। ডাকিনি। কারণ ঘুমের সাথে সাথে কালকের আগের 2 বছরের সব স্মৃতি যাতে মুছে ফেলো। মনে করো তোমার সেই বিয়ের আগের 20 বছরের জীবন থেকে তোমার আবার নতুন করে জীবন শুরু। অনু মলিন সুরে জানালো, কিন্তু আমার 2টা বছর। মনে করো 2টা বছর একটা তিক্ত স্মৃতির মধ্যে ছিলে, যেটার কোনো মানে হয় না। অপচয় হয়েছে। অনু জবাবে কিছু বলল না। সে এগিয়ে গিয়ে বাবার হাত ধরে কাঁধে মাথা রাখল। মাথা রেখে শুধালো, জানো বাবা, তুমি না অনেক ভালো। আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমার সহপাঠী যারা যারা তোমাকে দেখেছে তারা সবাই আমাকে এসে এসে বলতো, তোর বাবার মতো মানুষ হয় না। আমি তখন হাসতাম। কিন্তু এখন বুঝি, আসলেই তোমার মতো মানুষ হয় না। প্রতিটা ঘরে ঘরে বোধহয় কমবেশি আমার মতো মানুষ আছে। খোঁজ নিলে জানা যাবে প্রায় কমবেশি ঘরে অনু আছে, যারা নিজেদের করা ভুলের মাসুল দিতে থাকে। সেই ভুল শুধরাবার জন্য কাউকে পাশে পায় না। এজন্য অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। কেন জানো? কারণ সবার তো আর তোমার মতো সাপোর্টিভ বাবা নেই। তোমার মতো মানুষ যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে দেশের পরিসংখ্যানে হয়তো আত্মহত্যার সংখ্যা অনেকটা কমে যেত। আমি যদি পারতাম তোমার মতো মানুষ প্রতিটা ঘরে ঘরে দিতাম। কিন্তু এখন তো দিব না। কারণ তুমি শুধুই একজন। আর সে হচ্ছে শুধুই অনুর বাবা। আনিস মিয়া মেয়ের কথা চুপ করে শুনলেন। তিনি হেসে শুধালেন, আমি আর এমন কি? মানুষ মাত্রই ভুল। সবাই কমবেশি ভুল করবে। তাই বলে কি তাকে ক্ষমা করে জীবনে এগিয়ে যেতে দিব না? দোয়া করো, সবাই যেন বুঝে। অনু বাবার হাত আরো শক্ত করে জড়িয়ে নিল। আচ্ছা, শোনো, তোমার সালিহা আন্টির কথা মনে আছে? আনিস মিয়ার কথায় অনু বাবার দিকে তাকালো। প্রশ্নবোধক চাহনিতে শুধালো, সালিহা আন্টি? হ্যাঁ। সালিহা আন্টির কথা শুনতাই অনুর মুখ মলিন হয়ে গেল। কতগুলো বছর পরে? আনিস মিয়া মেয়ের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করলেন। মনে আছে। হ্যাঁ। উনাকে কিভাবে ভুলি? উনাদের ভোলা যাবে কোনোদিন? বলতে বলতেই অনু অন্য মনস্ক হয়ে গেল। মেয়ের মলিন সুরের কণ্ঠে আনিস মিয়ার খারাপ লাগলো। তিনি খারাপ লাগা দূরে রেখে শুধালেন, তোমাকে তো বলাই হয়নি। কয়েক মাস আগে থেকে উনি যোগাযোগ করেছে। উনি আর আসেনি বাবা? আনিস মিয়ার মুখ কালো হয়ে গেল। না, আমার ভুলে আর আসবে? তুমি কোনোদিন ভুল করতে পারো না বাবা। করে ফেলেছি তো। নিজের ইচ্ছেতে করেছো। আমার কথা ভেবেই তো করেছো। আর ভালোই করেছো। শেষ বয়সে সবারই তো জীবন সঙ্গী লাগে। তোমার ভালোর জন্য করতে গিয়ে কতগুলো মানুষকে কষ্ট দিয়েছি। তোমাকে তো দিয়েছি। আবার তোমার নানুর বাড়ির সাথেও সম্পর্ক খারাপ হয়েছে। উফ বাবা, আর বলো না। এখন সালিহা আন্টি খবর নিচ্ছে। তার মানে তো সম্পর্ক ভালোই হচ্ছে। হ্যাঁ, তা একটু। তোমার খবর জেনেছে উনারা। সামনের মাসে মানে আরেক মাস পরে তোমার ছোট মামার বিয়ে। সবাই ওখানে যাচ্ছে। আমাদের দাওয়াত করেছে।
জানিয়েছে অন্তত তোমাকে যেন দিই। অনুর সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। সেই ছোট মামা, যে অনুর মাত্র 10 বছরের বড় ছিল, কাজিন মহলের সবাইকে নিয়ে কি যে হই হুল্লোড় করত। আড্ডা মহলে উনার জনপ্রিয়তা ভীষণ ছিল। কি চঞ্চল! অনুরও অনেক পছন্দের মানুষ ছিল। আড্ডা মহলের কয়েকজন বড় থেকে উনি থাকত। আরেকজনের কথাও মনে পড়ে গেল, সাহিল ভাইয়া। উনিও জনপ্রিয় ছিল তার গানের জন্য। এই দুইজন ছিল কাজিন মহলের মধ্যমণি। মাঝখানে কতগুলো বছর কেটে গেল, অথচ কোনো যোগাযোগই ছিল না তাদের মধ্যে। সেই 16 বছরের যুবতী হয়ে শেষবারের মতো গিয়েছিল। কে জানতো এরপর সব আলগা হয়ে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কে কেমন হলো তাও আর জানা হলো না। কি যাবে তুমি? আমি এতদিন পরে? না বাবা, ওখানে আমার অস্বস্তি হবে। হবে না। তোমার মায়ের স্মৃতি দেখবে। তোমার সাথে সম্পর্ক ভালো হলে আমি মরেও শান্তি পাব। বাবার কথায় অনু চুপ হয়ে গেল। আমি নিজেও চাইছি তোমার ক্লাস শুরু হওয়ার আগে কোথাও থেকে মন ফ্রেশ করে আসতে, কিন্তু পারিনি। এখন পেলাম যখন চাও। এমনিতেও 2 মাস পরে তোমার ক্লাস শুরু, তখন একদম গ্যাপ দিতে পারবে না। এর মাঝে গিয়ে ঘুরে এসো। এখনো 1 মাস বাকি। 1 মাসের মধ্যে এতদিনের তৈরিটা হয়ে যাবে। অনেক বছর পরে সবার সাথে মিলবে, ভালোই থাকবে। তোমার নানুর বাড়ির সবাই তোমার অপেক্ষায় আছে। অনু অন্যমনস্ক হয়ে গেল। এতগুলো বছর পরে, তাও বা সম্পূর্ণ অন্য পরিচয়। সেই 16 বছরের যুবতী এখন একজন ডিভোর্সি হয়ে যাবে। একসময়ের পরিচিত মানুষগুলো অপরিচিত আর সম্পূর্ণ নতুন রূপে ধরা দিবে। অনুর মানসপটে সব স্মৃতি ভেসে উঠতেই তার বুক ধক করে উঠল। আদিত্যর দিন আবার আগের নিয়মে শুরু হয়েছে। সে ভেবেছিল অনুকে ছাড়া তার চলতে কষ্ট হবে, কিন্তু না। সব সুন্দরভাবেই চলছে। রিহি সব সুন্দর করেই সামলে নিচ্ছে। এখন আর অফিস শেষে গিয়ে ক্লান্ত শরীরে মায়ের কথা শুনতে হয় না। যতদিন অনু ছিল ততদিন সে এদিক দিয়ে অশান্তিতে ছিল। দিন শেষে গিয়ে ক্লান্ত শরীরে অনুর নামে এক গাধা কথা শুনতে হতো। আবার রুমে এসে অনুকেও বোঝানো লাগতো যে মায়ের শরীর খারাপ, মাকে এই বয়সে এত টেনশন দিও না। কিন্তু অনু এতে নিজের দোষ স্বীকার না করে উল্টো জানাতো, আমি কি করেছি? তোমার মাই তো সব করতো। শুধু শুধু আমার উপর চেতে। আসলে জানো তো, তোমার মা আমাকে পছন্দ করে না, তাই এমনটা করে। আদিত্য বুঝিয়ে কুল পেত না। দিন শেষে শান্তিতে বিশ্রাম নিতে পারত না। কিন্তু এখন সব স্বাভাবিক। আদিত্য তো এটাই চেয়েছিল। যাক, মন এখন শান্তি। তবু কোথাও জানি অনুর জন্য মায়া হয়। আদিত্য ফোন করবে ভেবে ফোন হাতে নেয়। মেয়েটা কেমন আছে কে জানে। আদিত্য নিজের মনকে শান্ত করল, তার বিবেক থেকে অনুর দায়িত্ব নেওয়া উচিত। বেচারি মেয়েটা হয়তো বাবার ঘাড়ে গিয়ে উঠেছে। যদি এমনটা হয় তাহলে সৎ মায়ের কথা তো কম শুনবে না। আদিত্য তো জানে সবটা। আদিত্য দোটানা মন নিয়ে তিথির নাম্বারে কল দিল। প্রথম দুবার কল কেটে গেল। আদিত্য জানে তিথি ইচ্ছাকৃত কল কেটে দিচ্ছে। বারবার কল দেওয়ার পরে তিথি কোনো কথা বলতে চাইল না। সে কল কেটে দিতে চাইলে আদিত্য বারণ করে একটু অনুকে দিতে বলে। তিথি শেষে কি মনে করে মোবাইল অনুর দিকে এগিয়ে দিল। তিথির মুখ থেকে আদিত্যর কল শুনতাই অনু চমকে তাকালো। মনে মনে আসার প্রদীপ জ্বলে উঠল। কিন্তু অভিমানী হয়ে মোবাইল সরিয়ে দিল। তিথি ওখানেই মোবাইল রেখে চলে গেল। থাক না, শেষবার না হয় নিজেদের মধ্যে কথা বলে নি। তিথি চলে যেতেই অনু মোবাইল হাতে নিল। আদিত্যর সাথে কথা বলার লোভ সে সামলাতে পারল না। অনুর মনে আসার প্রদীপ জ্বলজ্বল করছে। সে নীরবে মোবাইল কানে নিল। অনু! আদিত্যর ডাকে অনুর বুক চিনচিন করে উঠল। মনে হচ্ছে কতগুলো বছর পরে আদিত্য তার নাম ধরে ডেকেছে। কেমন আছো তুমি? সেটা জেনে কি করবেন? অনুর ইচ্ছে করল আদিত্যকে চেঁচিয়ে জানাতে যে আমি ভালো নেই আদিত্য। কিন্তু সে সেটা বলতে পারল না। চুপ করে গেল। বলছি, তুমি এখন বাবার এখানে আছো না? আদিত্যর কথায় অনুর মন ফুরফুরে হয়ে গেল।
তাহলে সে যা ভেবেছে তাই হয়েছে। আদিত্য নিশ্চয়ই অনুকে নিয়ে যাবে, তাই তো এরূপ প্রশ্ন করছে। আদিত্য দ্বিতীয়বার একই প্রশ্ন করতেই অনু অভিমানী সুরে জবাব দিল, আছি, তা জেনে কি করবেন? তুমি চাইলে আমি তোমার ভরণ পোষণ দিতে রাজি আছি। তুমি এভাবে উনার ঘাড়ে উঠেছ, নিশ্চয়ই তোমার ছোট মা অনেক রেগে আছে। আমি কি তোমার খরচ পাঠাবো? অনু তাচ্ছিল্য হাসল। তার আশার প্রদীপ ধূপ করে নিভে গেল। এক মুহূর্তের জন্য সে ভেবেছিল আদিত্য বুঝি নিজের ভুল বুঝতে পেরে অনুকে ফিরিয়ে নিতে কল করেছে, কিন্তু তা তো না। অনুর নিজের বোকামির জন্য নিজেই হাসল। কি থেকে কি ভেবে ফেলেছে সে। আদিত্য একই প্রশ্ন আবার করতেই অনু নিজেকে সামলাল। সে যথেষ্ট শক্ত কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ আদিত্য, আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। আমার কিছুর দরকার হবে না। তুমি তোমার নতুন জীবনে সুখী হও। আর কল করবে না। বলেই অনু মোবাইল রেখে কান্নায় ভেঙে ফেলল। সে সম্পূর্ণ ভেবে নিয়েছিল আদিত্য ফিরে এসেছে, কিন্তু না, সে ভুল। অনু হাসল নিজের উপর। এত কিছুর পরেও সে এখনো আদিত্যকে ভালো ভাবছে। মা ভক্ত ছেলেরা কখনো বউকে সুখী রাখতে পারে না। আদিত্য কোনোদিন অনুকে বুঝেনি। উল্টো অফিস শেষে এসে তার মায়ের কথা শুনে অনুর উপর রাগারাগি করত। সেই মিথ্যাগুলো একবার যাচাইও করার প্রয়োজনবোধ মনে করত না। সম্পূর্ণ আলগাভাবেই সংসারটা ছিল। তবুও সে আদিত্যর উপর এতটা আশা কিভাবে রাখল? অনু নিজের বোকামি ভাবনার জন্য মলিন হাসল। চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি। পর্ব 13। নিস্তব্ধ গভীর রাত। বাসার সবাই ঘুমে বিভোর। কিন্তু অনু ঘুমাতে পারছে না। কেমন যেন ছটপট লাগছে তার। সে শোয়া থেকে উঠে বসল। পাশেই তিথি বেগরে ঘুমাচ্ছে। অনুর মন খুলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে। হুট করে গরম লেগে উঠল। মনে হচ্ছে চারদিক থেকে ভ্যাপসা গরমে ঘিরে ধরেছে। অনু খাট ছেড়ে উঠে জানালার দিকে এগিয়ে গেল। জানালা খুলতেই মৃদু বাতাস গায়ে এসে লাগল। অনু চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করল, কিন্তু তবুও রুমের ভেতর দমবন্ধ লাগছে তার। নির্জন গভীর রাতে সে ছাদে উঠে গেল। আজ বহু বছর পরে এভাবে রাতে ছাদে উঠেছে সে। সেই মাধ্যমিকের সময় নিয়মিত উঠা হতো। কেউ একজন রাতের আকাশ ভালোবাসে শুনে সেও তখন এই অভ্যাসটি করেছিল। অথচ অনু ছিল ভীষণ ভীতু। অন্যদের তুলনায় তার দ্বিগুণ ভয় কাজ করত। তবুও সে ভয়কে দূরে রেখে অভ্যাসটি করেছিল। অনু হাসল। কি বোকা ছিল তখন। কাউকে ভালোবেসে তার পছন্দ অপছন্দ সব নেওয়া যায়, তা অনু নিজেকে না দেখলে জানতই না। যদি ভালোবেসে সব পছন্দ অপছন্দের নেওয়া যায়, তবে আদিত্য কেন নিল না? আদিত্য কেন অনুর পছন্দগুলোকে মেনে নিল না? অনু তো ঠিকই আদিত্যর মন অনুযায়ী নিজেকে বদলে নিয়েছিল, তবে আদিত্য কেন উল্টোটা হলো? তবে কি একেকজনের ভালোবাসা এক এক রকম? নাকি সেই ভুল? আদিত্য কোনোদিন ভালোই বাসেনি অনুকে। ভালোবাসলে অনুর পছন্দ অপছন্দ সব মেনে নিত, আর কারোর মিথ্যা অপবাদ শুনে সম্পর্ক অবনতিও করত না। অনু চোখ মুছে নিল। এখনো সে আদিত্যকে নিয়ে ভাবছে। সে কি পাগল? সে কি দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে? অনুর কান্না পেল। নিজের দুঃখগুলো কারোর সাথে ভাগ করে নেয়ার কান্না। আদিত্যর জন্য তার কোনো বান্ধবীর সাথে এখন যোগাযোগ নেই যে মন খুলে কথা বলবে। হাজার বাবা থাকুক, কিন্তু দিন শেষে সবকিছু বুঝিয়ে কাউকে হালকা হতে হয়। যেটা অনু পারছে না। মনের ভেতর কোথাও জানি চাপা কষ্ট অনুভব হচ্ছে। কেন হচ্ছে অনু জানে না। আদিত্য তার ভালোবাসা হলেও প্রথম ভালোবাসা ছিল না। প্রথম ভালোবাসা ছিল সম্পূর্ণ একতরফা। যে সব সময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। কেন এসব কিছু এখন মাথাচাড়া দিয়ে উঠছে সে জানে না। অনুর মানসপটে সেই দিনগুলো ভেসে উঠল। তখন নানুর বাড়ি গেলে সবাই একসাথেই যাওয়া হতো। সবাই বলতে অনুর মায়ের ভাই বোন সবাই। এমনিতে সবাই এক এক জায়গায় থাকতো, কিন্তু বছর শেষে সবার ছুটিতে নানুর বাড়ি একসাথে মিলিত হতো। তার মধ্যে অনুও থাকতো। অনুকে তার বাবা গিয়ে দিয়ে আসতো।
একটা জিনিস খারাপ লাগতো, সব কাজিনের পরিবার থাকলেও অনুর কোনো পরিবার থাকতো। তার মায়ের মৃত্যুর পরে বাবার দ্বিতীয় বিয়েতে মনোমালিন্য হওয়াতে সম্পর্ক ঝুলে যায়। অনুর জন্য কোনোমতে জোড়া লাগা ছিল। অনুর পরিবার না থাকা সত্ত্বেও কেউ অনুকে সেই খারাপ লাগার সুযোগটা দিত না। অনুর মনে পড়ে এখনো, যেদিন শেষবার সবার সাথে মিলেছিল। তারপর থেকে আর যাওয়া হয়নি, আর কথাও হয়নি। সেদিন মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল। অনু স্কুল থেকে পরীক্ষা শেষে ফিরেই বাবার কাছে বায়না ধরেছিল যাতে নানুর বাড়ি দিয়ে আসে। কিন্তু আনিস মিয়া সংকোচে কাউকে ফোন করেনি। ঠিক সেদিনের পরের দিন ছোট মামা কল করে জানিয়েছিল সবার বার্ষিক পরীক্ষা শেষ। সেই সুবাদে নানুর বাড়ি যাচ্ছে, অনুকেও যেতে দেয়। অনুর সেদিন কি যে খুশি তা মনে পড়তেই অনু হেসে উঠে। পরের দিন আনিস মিয়া অনুকে দিয়ে আসেন। সেদিন এত খুশির কারণ সে বুঝতে পারেনি। সবেমাত্র মাধ্যমিকের কিশোরী বলে কথা। পরে বুঝতে পারল সে প্রেমে পড়েছে। আর সেই লোকটি আর কেউ নয়, যাকে সব কাজিনরাই ভালোবাসে, পছন্দ করে, যে সবার মধ্যমণি, তাকেই অনু ভালোবেসে ফেলেছে। অনু বুঝতে পারেনি এইটা আদৌ ভালোবাসা নাকি ভালো লাগা। সে জানতো না এর সমাপ্তি কি হবে। সারাদিন অনু খুশিই ছিল। বারবার উঠানে এসে রাস্তার দিকে উকি মারত। সেদিন না হলেও অনেকবার সে রাস্তার ধারে এসেছিল। কিশোরী মনের প্রথম অনুভূতি হলে এমনিতেও মন মেজাজ ফুরফুরে হয়ে যায়। কিন্তু সারাদিন ফুরফুরে থাকলেও বিকেল হতে হতে সব উবে গেল। রাত নামতেই অনুর মন অন্ধকারে ঢেকে গেল। সে খুশি ছিল কেউ একজনকে দেখবে বলে। তৃষ্ণার্থ কাকের মতো অপেক্ষায় সারাদিন কেটে গিয়েছিল। সব খালামনি আর মামা কাজিনরা আসলেও সালিহা আন্টি সেদিন তাড়াতাড়ি আসেনি। অথচ প্রতিবার উনিই সবার আগে থাকত। আর কাজিনরা উঠানে ঢুকেই সাহিল ভাইকে দেখে খুশিতে নেচে উঠত। অনুর মনে পড়ে, সেদিন অনুর মন খারাপ কাটেনি। রিমা আপুর কাছ থেকে কয়েকবার জিজ্ঞেসও করেছিল যে সালিহা আন্টি আসেনি কেন। উত্তরে তিনি জানিয়েছিল আসবে। অনুও স্বাভাবিক থাকার চেষ্টায় ছিল। সবার জোরাজোরিতে সে খেতে বসেছিল। মনমরা হয়ে প্লেটের দিকে তাকিয়েছিল। ঠিক সে সময় একজন বলে উঠল, সালিহা আন্টি এসেছে। অনু খাবারের প্লেট ওইভাবে রেখেই উঠানের দিকে দৌড়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে উকি মারল। গাড়ি থেকে সালিহা আন্টি নামতেই অনু আরেকটু উকি মারল। কিন্তু যার অপেক্ষায় ছিল সে সেদিন আসেনি। ইনফ্যাক্ট আর কোনোদিনই আসেনি। সালিহা আন্টি এগিয়ে এলো। সালিহা আন্টির সাথে আসা গাড়িটি ঘুরিয়ে চলে যাচ্ছে। অনু প্রশ্নবোধক চোখে তাকালো। সালিহা আন্টি এগিয়ে এসে অনুর গালে হাত রেখে শুধালো, কিরে মা? অনু দৌড়ে এগিয়ে গেল। জিজ্ঞেস করল, আন্টি তুমি একা এসেছো? হ্যাঁ। সালিহা আন্টির কথায় অনুর খারাপ লাগলো। তার মানে সাহিল ভাইয়া এইবার আসেনি। তার কষ্ট হলো। সে নিজেকে সংযত করে আবারও প্রশ্ন করল, সাহিল ভাইয়া একা থাকবে ওখানে? অনুর কথায় সালিহা বেগম হেসে দিলেন। তিনি হেসে শুধালেন, দেখো মেয়ের কথা, এখন থেকে তো ও একাই থাকবে। অনু কিছু বুঝতে পারল না। সে প্রশ্নবোধক চাহনি দিতেই পাশ থেকে রিমা বলে উঠল, আরে তুই জানিস না, সাহিল ভাইয়া তো স্কলারশিপ পেয়েছে, বাইরে পড়তে চলে গিয়েছে। অনু চমকে তাকালো। তার বুক ধক করে উঠল। রিমা অনুর হাত ধরে এক কোণে নিয়ে এসে অনুর হাতে একটা কাগজ ধরিয়ে দিল। এরপর জানালো, এটা সাহিল ভাইয়া দিয়েছে অনুর জন্য। অনু কাপা কাপা হাতে কাগজটা নিল। সে বুঝতে পারল না কি আছে কাগজে। আর সাহিল ভাইয়া তাকে আলাদা করে কি লিখবে? তাহলে কি তিনি কিছু বুঝে ফেলেছিল আগেরবার? অনু চিঠিটা খুলল। খুলে পড়তে শুরু করল। অনুপমা, তুমি এখনো ছোট। সামনে ভবিষ্যৎ পড়ে আছে। কোনো দিকে ধ্যান না দিয়ে ভালোমতো পড়াশোনা করিও। তোমার বাবার স্বপ্ন পূরণ করিও। সামনের জীবন সুন্দর হোক। ইতি সাহিল। অনু শিউর হয়ে গেল। তাহলে সাহিল ভাইয়া সব জানতো। জেনেও উনি চলে যাওয়ার সময় অনুকে বলা হয়নি। সবাইকে বলা হয়েছিল, শুধু অনুই বাদ ছিল। অনু হাতের ভেতর কাগজটা ওইভাবেই দুমড়ে মুচড়ে ফেলল। তার অভিমান হলো।
কিন্তু সেই অভিমান কেউ ভাঙতে এলো না। এরপরের দিনই অনু বাবাকে বলে চলে এসেছিল। প্রথম অনুভূতি সে সেদিনই ধামাচাপা দিয়ে দিয়েছে। আর কোনোদিন সাহিল ভাইয়ার সাথে তার দেখা হয়নি। সেই আগেরবারই শেষবার ছিল। অনুর জিদ কাজ করেছিল। সে ফিরেই আর যায়নি। এরপর আরেকবার গিয়েছিল নানুর বাড়ি। রিমার মোবাইল ছিল, সোশ্যাল মিডিয়াতে নাকি সাহিল ভাইয়ার স্টোরি দিয়েছে কোনো একটা মেয়ের সাথে। রিমা আইডি সার্চ করে জানিয়েছিল কি সুন্দর মেয়েটা। অনুও উকি দিয়ে দেখেছিল, ভারী মিষ্টি মেয়ে। কাজিন মহলের সবাই সেই মেয়ের ছবি দেখে হুলস্থুল কাণ্ড। সবাই বলাবলি করেছিল, মেয়েটার সাথে ভাইয়ার হলে অনেক ভালো মানাবে। দুজনেই খাপে খাপ। ভাইয়ার সৌন্দর্যের কাছে এরকম মেয়েই মানানসই। সেদিন অনুর টনক নড়ল। আসলেই তো, সাহিল ভাইয়ার পাশে একটা সুন্দর মেয়েই মানাবে। আর কেউ তো না। কিসের সাথে কি মেলাচ্ছে সে? সেদিনের পরে অনু বাড়ি এসে পুরোপুরি পড়াশোনায় মনোনিবেশ করে। সেই অনু ঘরে এসেছে আর ওখানে যাওয়া হয়নি। পরের বার থেকে একইভাবে সালিহা আন্টিরা সবাই অনেক জোরাজুরি করত। যেহেতু তারা আনিস মিয়ার দ্বিতীয় বিয়ের জন্য এই বাড়িতে আসতো না, তাই সবাই ছুটিতে নানুর বাড়ি গেলে অনুকে ডাকত, কিন্তু অনু যায়নি। পরেও আর কোন সময় যাওয়া হয়নি। এরপর তাদের সম্পর্ক হালকা হয়ে যায়। কারণ মাঝখানে এতদিন অনুই সম্পর্কের সেতু হয়ে জোড়া লাগিয়েছিল। যেখানে অনুই যায়নি সেখানে আর সম্পর্কও শেষ হয়ে গেল। এমনিতেও জোরালো ছিল না, সেখানে অনু না যাওয়াতে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরেই একদিন আদিত্যর সাথে পরিচয় আর বিয়ে। এসবের জন্য ভুলেই বসেছিল সেই দিনগুলি। যদি না সালিহা আন্টি যোগাযোগ করত। অনু চোখ মুছে নিল। কতদিন পরে সবার সাথে দেখা হবে। হয়তো সবাই ভালো অবস্থায় থাকবে, শুধু অনু বাদে। হয়তো সবাই নিজের একটা একটা করে ভালো স্থান গড়ে তুলেছে। শুধু অনুই পারল না। নিজের জন্য হাসল অনু। তার তো এটাই প্রাপ্য ছিল। চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি। পর্ব 14। শেষের নোট পড়ার অনুরোধ। ভ্যাপসা গরম। তপ্ত গরমে গায়ের ঘাম জোরে ঝরে পড়ছে। চারদিকে নাজেহাল অবস্থা। ভাদ্র মাস শেষ হলো বুঝি। গ্রামের লোকদের কথা অনুসারে চৈত্র মাস বসন্তের মাস হলেও এতে গরম আরো বেশি পড়ে। অনুর মনে হয়, গাছগাছালির ঝরে যাওয়া পাতাগুলোর জন্যই হয়তো এমন গা জ্বলে যাওয়ার মতো গরম। যেন নতুন পাতার সঙ্গে ঝরে পড়া পাতাগুলোর বিরহ বিচ্ছেদ। কেমন একটা রুক্ষ রুক্ষ ভাব। অগোছালো মন নিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে অনু। সামনের মাস থেকে অনুর ক্লাস শুরু। ছোট মামার বিয়ের তারিখ 1 মাস পিছিয়ে আনা হয়েছে। গুনে গুনে আজ 2 মাস শেষ অনুর। নানুর বাড়িতে সবাই কম বেশি চলে এসেছে। অনুও এসেছে সকালে। আনিস মিয়া মেয়েকে দিয়েই চলে গিয়েছে। অনু বাধা দিয়েছিল, কিন্তু আনিস মিয়া চলে গেল। এত এত পরিচিত মানুষের মাঝে অনুর নিজেকে অপরিচিত মনে হচ্ছে। সে কিছুতেই আসতে চায়নি। এত বছর পরে সবার মুখোমুখি হবে, তাও বা একটা অপ্রীতিকর অবস্থায়। যা ভাবতেই অনুর অস্বস্তি হচ্ছে। বাবা চলে যাওয়াতে তার মন আরো খারাপ হয়ে গেল। সে জানালার পর্দা টেনে দিয়ে বিছানায় এসে শুয়ে রইল। পাশের রুম থেকে সবার উচ্চস্বরে হাসির আওয়াজ আসছে। অনুর আগে এসব ভালো লাগলেও এখন অস্বস্তি লাগে। তার মনে হয়, সে গেলে সবাই তার অতীত টেনে কথা বলবে। এতে আড্ডার মূল খুশিটা আড়াল হয়ে যাবে। ইচ্ছে থাকা সত্ত্বেও অনু যায়নি। মূলত তার মনে হচ্ছে সবার মাঝে সে কেমন যেন অপরিচিত হয়ে গিয়েছে। অনু চোখ বন্ধ করে নিল। চিরচেনা সেই প্রিয় জায়গাটাকে আজ এত অচেনা কেন মনে হচ্ছে। অনু বালিশে মুখ গুজে ফুঁপিয়ে উঠল। সে এতটা আলাদা কিভাবে হয়ে গেল? আজ মনে হচ্ছে তার কেউ নেই। সে একা। চারদিকে তৈ তৈ স্রোতের মধ্যে সে বিপরীতে একা দাঁড়িয়ে আছে। তার ফুপানো বেড়েই চলছে। আজকেও এসে তার মাথায় হাত রাখল না। অনু ওইভাবেই চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পরে কারোর কণ্ঠস্বর পেয়ে অনু চোখ খুলে তাকালো। অনু মা। অনু ঝাপসা চোখে তাকালো। সালিহা আন্টি দাঁড়িয়ে আছে। অনু উঠে বসল। এভাবে বিকালে শুয়ে আছিস কেন? কি হয়েছে তোর?
বলেই সালিহা বেগম তড়িঘড়ি করে রুমের বাতি জ্বালিয়ে দিলেন। অনু উঠে বসে শুধালো, ও কিছু না, লাইট না দিয়ে জানালা টেনে দাও। আলো আসবে আন্টি, সন্ধ্যা হয়ে গিয়েছে রে, এখন আর বাইর থেকে আলো আসবে না। অনু খাট ছেড়ে উঠে দাঁড়ালো। তুমি কখন আসলে আন্টি? এই তো বিকেল নাগাদ আসলাম। তুই আসছিস জেনে দেখতে এলাম। আগেও একবার এসেছিলাম, তখন মনে হয় ঘুমিয়েছিলি তাই ডাকিনি। একা একা শুয়ে আছিস কেন? আয়, সবার সাথে বসে হাসি ঠাট্টা করবি, মন ভালো থাকবে। বলতে বলতেই তিনি এগিয়ে এসে গালে হাত রাখতে গিয়েই চমকে তাকালেন। সে কি? তোর গা গরম কেন? জ্বর উঠল নাকি? তুই আমাদের ডাকবি না? ও কিছু না আন্টি, একটু গরম পড়ছে তাই গায়ের তাপমাত্রা বেড়ে গিয়েছে। তুমি ব্যস্ত হো না, তুমি যাও, আমি আসছি। ও কিছু না মানে? তুই আমাদের বলবি না? এভাবে একা মন বিষণ্ণ করে থাকলে হয়? এভাবে থাকলে তো আরো মন খারাপ লাগবে। আয়, কিছু খেয়ে ওষুধ খেয়ে নিবি, তারপর সবার সাথে বসবি। বলেই তিনি এগিয়ে গেলেন। অনুখোলা চুলগুলো হাতখোপা করে নিয়ে উড়না গায়ে ভালোমতো জড়িয়ে সালিহা আন্টির পেছনে পেছনে বেরিয়ে আসলো। এই একটা মানুষকে দেখলে অনুর নিজের মায়ের কথা মনে পড়ে। মায়ের একদম মমতা মিশ্রিত আচরণগুলো এই মানুষটি বেশি করে। মা যাওয়ার পর থেকে এই একটা মানুষকে দেখেই তো অনু নিজের মায়ের মমতা অনুধাবন করতে পারে। অনু বেরিয়ে আসতেই দেখল সবাই হাতে হাতে কাজ করে করে রান্নার তোড়জোড় চালাচ্ছে। অনু এগিয়ে গিয়ে নিজেও কাজে হাত লাগানোর চেষ্টা করল, কিন্তু সবার বারণে আর পারল না। সালিহা আন্টি জুথিকে ডাক দিলেন। জুথি আসতেই তিনি জানালেন, যা তোর অনু আপুকেও ছাদে নিয়ে যা। জুথি এসে অনুকে ডাকতেই অনু পিছু পিছু এগিয়ে গেল। খেয়াল করল, জুথি আর আগের মতো তাকে অতটাও মায়া করে না। জুথি অনুর 3 বছরের ছোট, মেয়েটাও এখন বড় হয়ে গিয়েছে। ভারী মিষ্টি চেহারা। আগে মেয়েটা একটুখানি ছিল, তখন অনু আসলে সারাদিন অনু আপু করে করে পিছনে ঘুরঘুর করত। অথচ এখন বড় হওয়ার সাথে সাথে সব পাল্টে গিয়েছে। অনু হাসল। পাল্টাবে না কেন? সে নিজেও তো পাল্টিয়েছে। আর মাঝখানে এতগুলো বছর পেরিয়ে গেছে, সবার আচরণ তো বদলাবেই। জুথি চুপচাপ সিঁড়ির এক একটা ধাপ এগোচ্ছে, আর বারবার পেছনে ফিরে ফিরে অনুর দিকে তাকাচ্ছে, যেন একটু তাড়াহুড়ো করে গেলেই অনু ধমক দিবে। জুথির কর্মকাণ্ডে মনে হচ্ছে ও অনুকে ভয় বা সংকোচ করছে। অনু মেলার চেষ্টা করল। সে জুথির পাশে গিয়ে দাঁড়ালো। একসাথে সিঁড়ির ধাপে ধাপে পা মিলিয়ে পা বাড়ালো। জুথি, তুই এখন কিসে পড়িস? মাধ্যমিক দিয়েছি, কলেজে ভর্তি হয়েছি। বাহ, খুব বড় হয়ে গেলি তো। তোর মনে আছে, আমি যখন শেষবার এসেছিলাম তখন তুই মাত্র 5ম শ্রেণীতে পড়ছিলি। সারাদিন অনু আপু করে করে পেছনে ঘুরঘুর করতিস, আর এখন পুরোই পাল্টে গিয়েছিস। জুথি হাসল, হেসে শুধালো, তুমিও তো পাল্টিয়েছ আপু, সেইভাবে আমাদের সাথে আর মিশছ না। অনু হাসল, হেসে শুধালো, এই তো মিশলাম। তুমি না অন্যরকম হয়ে গিয়েছ আপু। অনু হাসল। জুথি আবারও বলল, আগের মতো আর নেই। তোমাকে কেমন জানি লাগে, মনে হচ্ছে তুমি সেই নও। সেই অনু আপু নও, হয়তো। বলতে বলতেই অনু ছাদে পৌঁছালো। পৌঁছে দেখল সবাই জড়ো হয়ে বসে আছে, গোল হয়ে হয়তো আড্ডা দিচ্ছে। অনু হাসল। আগে এরকম আড্ডায় তার কি যে ভালো লাগতো, নিমিষেই মিশে যেত, কিন্তু আজ আজ সবাই আড্ডাতে আছে, শুধু অনুই ছিল না। অনু এগিয়ে গেল। সবার দৃষ্টি অনুর দিকে। রিমা অনুর দিকে তাকিয়ে আছে। আগে কাজিনদের মধ্যে সবচেয়ে বেশি রিমার সাথে সম্পর্ক ভালো ছিল। মাত্র 1 বছরের বড় ছিল রিমা। সমবয়সীর মতো থাকতো ওরা। অনু তো রিমা আপু বলতেই পাগল ছিল। অথচ আজ চাইলেও ওইভাবে করে আর কথা বলা হয়নি। সম্পর্কটা কেমন জানি আলগা হয়ে গিয়েছে। রিমা এখন ঢাকাতে নামকরা এক বিশ্ববিদ্যালয়ে পড়ে। অথচ তখন থেকে অনু বলতো, উচ্চ মাধ্যমিক শেষে রিমা আপুর সাথেই একসাথে তারা পড়বে, একসাথে সব করবে। অথচ এখন মাঝখানে কত ফাটল। অনু যেতেই সবাই আড্ডা থামিয়ে অনুর দিকে এক ফলক তাকালো।
সবার দৃষ্টি অনুর দিকে পড়তেই তাকে অস্বস্তি ঘিরে ধরল। এমন না যে অনু সবার বড়। এখানে বড় রিমা আপু আছে, কিন্তু অনুকে দেখেই সবাই অদ্ভুত করে তাকিয়ে আছে। অনু হাসল, কেমন আছো তোমরা? অনুর দৃষ্টি রিমার দিকে পড়তেই সে নজর সরিয়ে ফেলল। অনু এগিয়ে গেল। বাবা বলেছিল, মানুষের কাছ থেকে সরে সরে থাকলে সম্পর্ক আরো আড়ালে ঢেকে যায়। কিন্তু অনু চায় না সম্পর্কটা আর আড়াল হোক। সেই পুরনো সুন্দর সম্পর্কটা সে ফিরে আনতে চায়। সে এগিয়ে তার একসময়ের প্রিয় রিমা আপুর পাশে গিয়ে বসল। রিমা সরে বসল। কথা বলবে না আমার সাথে? অনুর কথায় রিমার যেন অভিমান সব ঝরে পড়ল। সে অভিমানী সুরে শুধালো, তোর কি মনে ছিল আর আমাকে? ওমা, তোমাদের ভুলি কি করে? তাহলে এত বছর থাকলি কিভাবে কোনো যোগাযোগ ছাড়া? সেই দিনগুলো এত সহজে ভুলে গেলি? বললে কি আসতাম? এখন এখানে এসে তোমাদের সাথে বসতাম। অনুর কথায় সবাই কমবেশি অনুর উপর ঝাঁপিয়ে পড়ল। সেই আগের কাজিন মহলটা যেন ফিরে আসলো। সবাই আবারও আগের মতো মিশে গেল। কিন্তু অনুর মুখ থেকে হাসি সরে গেল। আচ্ছা, সাহিল ভাইয়া এসেছে তো অনেকক্ষণ হলো। উনি এখন আর আগের মতো আড্ডায় বসে না কেন? মীরা জিজ্ঞেস করতেই অনু তাকালো। তার মন কিছু ভাবতে নিতেই সে ভাবনা সরিয়ে ফেলল। আর কোনো পাপী সে হবে না। সাহিল ভাইয়া এখানে নানুর বাড়ি এসেছে এই ঢের। আড্ডার কথা বাদ দেয়। দেখা পেয়েছি সেই অনেক। ব্যস্ত মানুষ বলে কথা। রিমার কথায় সবাই মাথা নাড়ল। আসলেই কত বড় ডাক্তার। সান্নিধ্য পেয়েছি, এটাই শুক্রিয়া। সাহিল ভাইয়া ডাক্তার? অনুর কথায় সবাই যেন ভূত দেখার মতো চমকে তাকালো। কি বলো? তুমি জানো না? আমাদের সাহিল ভাইয়া এখন বড় নামকরা ডাক্তার। বাহির থেকে স্কলারশিপে ডাক্তারি পড়ে এসেছে। অনুর মন আরো খারাপ হয়ে গেল। সবাই ভালো ভালো পজিশনে চলে গিয়েছে, খালি অনুই পিছনে পড়েছিল। অনু ছোট করে উচ্চারণ করল। আড্ডা শেষে রিমা অনুকে নিয়ে এলো। আমার সাথে থাকবি তুই? অনু হ্যাঁ বোধক মাথা নেড়ে সম্মতি জানালো। কিন্তু মন থেকে তার ইচ্ছেটা নেই। অথচ আগে অনু নিজেই সেধে রিমার কাছে আসতো। সেধেই আগে থেকে বলে রাখতো যাতে তার পাশে অনুর জায়গা রাখে। আর আজ? আচ্ছা অনু, তুই এমন হয়ে গেলি কেন? মনে হচ্ছে তুই সেই চঞ্চল অনু নস। সময়ের সাথে সাথে কত কিছুই তো পাল্টে যায় আপু। তোর কথা এখন রহস্যজনক লাগে। এখন ঘুমা, কাল কথা হবে। বলেই রিমা পাশ ফিরে শুয়ে পড়ল। রিমা ঘুমিয়ে গেলেও অনু ঘুমাতে পারল না। তার ছটপট লেগে উঠল। হুট করে দমবন্ধ লাগছে। এই অভ্যাসটা আগে ছিল না, ইদানিং সব আগের অভ্যাসগুলো ফিরে ফিরে আসছে। অনু রাতের আঁধারে ছাদে উঠে গেল। গভীর রাতে ঠান্ডা হাওয়ায় সে দেয়ালের কিনার ঘেঁষে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ পরে ছাদে কারোর পদচারণ বুঝতে পেরে অনুর ভয় অনুভব হলো। সে ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। অনুপমা। অনু চমকে উঠল। কতগুলো বছর পরে সম্পূর্ণ নাম। এই পুরো নামে তো শুধু একজনেই ডাকে। সে দ্রুত ফিরে তাকাতেই আধারের মাঝে সেই ছায়া পেল। যে ছায়ার জন্য একটা সময় সারাদিন অপেক্ষায় থাকত। অনুর মনের কোথাও জানি ধক করে উঠল। খোলা মৃদু বাতাসের মাঝে হুট করেই তার শীত শীত অনুভূতি হল। চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি। পর্ব 15। ভোরের আজান পড়ছে। জানালার বাইরে অন্ধকারের আড়ালে হালকা হালকা আলো দেখা যাচ্ছে। ধীরে ধীরে ভোর ফুটতে শুরু করেছে। অনুর ঘুম আর এলো না। সে এদিক ওদিক নড়াচড়া করে শোয়া থেকে উঠে বসল। পাশেই রিমা ঘুমাচ্ছে। অনু কাউকে ডাকল না। শহুরে মানুষদের এখনো সকাল হয়নি। এমনিতেও এখনো মাত্র আলোর রেখা আসছে। ভালোমতো ভোরও হয়নি। অনু চুপচাপ গায়ে উড়না দিয়ে রুম থেকে পা বাড়ালো। সামনের দরজা খুলে সে বারান্দায় গিয়ে বসল। উঠানে বড় একটা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছের বড় ফাঁকফোকর থেকে পাখিদের কিচিরমিচির ডাক ভেসে আসছে। গ্রামে ভোর হওয়ার সাথে সাথে এই কলরবটা অনুর ভারী পছন্দ। সারারাত তার ঘুম হয়নি। নিজের খাট রুম ছাড়া চোখে ঘুম যেন ধরাই দিচ্ছে না। আশ্চর্য। আগে এই অভ্যাসগুলো থাকলেও বিয়ের দিন থেকে তো অভ্যাসটা পাল্টে গিয়েছিল।
বিয়ের পরে থেকে তার যে কোনো জায়গায় ঘুম চলে আসতো। সে ছিল ভীষণ ঘুমকাতুরে একটা মেয়ে। অথচ আজ সারা রাত মিলে 2 ঘন্টা ঘুমও তার হয়নি। নিজেরই অজান্তে তার আগের অভ্যাসগুলো যেন ফিরে আসছে। অনু বারান্দার মেঝেতে বসে দুহাতের উপর মুখ গুজে উঠানের দিকে তাকিয়ে রইল। রাতের ঘটনা চোখের সামনে ভেসে উঠল। অনু তখন ফিরে তাকাতেই ছায়াটা এগিয়ে এলো। ছায়াটা আর কারোর নয়, স্বয়ং সাহিল ভাইয়ের। সাহিল ভাই এগিয়ে এসে অনুর পাশে দাঁড়ালো। দাঁড়িয়ে শুধালো, ভালো আছো তুমি? জি, বলেই অনু চলে আসতে নিতেই সাহিল শুধালো, আগের অভ্যাসটা এখনো পাল্টাওনি? ভুল বললেন সাহিল ভাই, অনেক কিছুই পাল্টিয়ে নিয়েছি। ঘুমিয়ে পড়ুন, শুভরাত্রি, বলেই অনু চলে এলো। সে সময় সে চলে এসেছিল, কোনো মনকে পাত্তা দেয়নি, মনকে বুঝিয়েছে। অবাধ্য মনকে তখনই না সামলালে ঘোর পাপ হবে। যে পাপ একবার না বুঝে করেছে সে পাপ আর করবে না সে। অনু দোকানে বসে দুহাতের উপর মাথা রেখে ঠায় উঠানের দিকে তাকিয়ে রইল। এখানে থাকলে সে তার অবাধ্য মনকে সামলাতে পারবে না। তার চেয়ে বরং তার চলে যাওয়া উচিত। অনু উঠে দাঁড়িয়ে পুকুর পাড়ের দিকে এগিয়ে গেল। এই বাড়িতে এই পুকুরটা অনুর ভীষণ পছন্দের ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এখন আর এসব টানে না। সাহিল বের হতে গিয়ে দরজা খোলা দেখে চমকালো। এত ভোর বেলায় কে উঠবে? এখানে তো কেউ এত স্বাস্থ্য সচেতন না যে এত তাড়াতাড়ি উঠে হাঁটাহাঁটি করবে। সাহিল এগিয়ে গেল। বের হতে নিতেই দেখল পুকুর পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। সাহিল পেছনে দেখে বুঝতে পারল না। সে ভাবল রিমা। সে এগিয়ে গেল। কিরে রিমা, এত তাড়াতাড়ি কখন থেকে ওঠা শিখলি? অনু ফিরে তাকালো। দেখল সাহিল উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। কতগুলো বছর পরে দুজন মুখোমুখি। পুরো ভোরের আলোয় স্পষ্ট। কিন্তু স্পষ্ট নেই সেই আগের সম্পর্কটা। অনু চোখ নামিয়ে নিল। সাহিল মনে মনে আওড়ালো, কত বড় হয়ে গেল মেয়েটা। অনু চলে আসতে নিতেই সাহিল শুধালো, এই কি তুমি? হাঁটতে যাবে? না, এত তাড়াতাড়ি উঠলে যে? ঘুম ভেঙে গিয়েছে? আদৌ ঘুমিয়েছ? অনু চমকে তাকালো। সাহিল কিভাবে জানল যে সে ঘুমায়নি? না ঘুমিয়েছি। তাহলে চোখ লালচে কেন? চুলকিয়েছি তাই? কান্না করেছ? অনু হাসল। না, কারোর কথায় নয়। নিজের ভাগ্যের উপর হাসি এলো এই ভেবে যে এতদিনে কেউ তার মন পড়তে পেরেছে, কিন্তু সেই পরিস্থিতিটাই আর নেই। একটা সময় তো অনু এটাই চাইতো যে কেউ তাকে বুঝুক, না বললেও মন পড়েনি। অথচ আজ কেউ একজন পড়েছে, এবং সেই একজন একসময়ের অনুরই আশার মানুষ, কিন্তু মাঝখানে আজ সেই সময়টা নেই। যাওয়ার সময়টা অনেক আগেই পেরিয়ে গিয়েছে। সাহিল এগিয়ে এলো। আবার জিজ্ঞেস করল, কি হলো? বললে না তো। না, কেন করব? দুনিয়াতে তো কেনর উত্তর অনেক হয়। যে আসল সেই তো জানবে। না কাঁদিনি। সাহিল আর প্রত্যুত্তর করল না। সে বুঝেছে যে অনু কেঁদেছে। অনু চলে আসতেই সাহিল জানালো, চলো হাঁটবে, ভালো লাগবে। অনু নিজের অবাধ্য মনকে আর বাধ্য করতে পারল না। ইচ্ছেও হলো না। গ্রামের এই এমন একটা সকাল পাওয়ার তার তীব্র লোভ ছিল। সে অগত্যা এগিয়ে গেল। আদিত্য অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে বসল। পাশে চোখ যেতেই দেখল রিহি বেঘোরে ঘুমাচ্ছে। রিহির মুখশ্রীর জায়গায় অনুর চেহারা ভেসে উঠল। আদিত্যর বুক ধক করে উঠল। মেয়েটাকে সে প্রতি পদে পদে খুঁজে চলেছে যেন। আদিত্য খাট ছেড়ে উঠে জানালার পর্দা টেনে দিল। আগে এই কাজটা অনুই করত। আদিত্য পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে রইল। ধীরে ধীরে সূর্য উকি দিচ্ছে। ধ্যান ভাঙল রিহির আওয়াজে। সে বিরক্তি সূচক আওয়াজের সহিত শুধালো, জানালার পর্দা টানো। আমি অফিস যাব। তো যাও না, কে ধরে রেখেছে? পর্দা টেনে দাও। আমি ঘুমাবো। বিরক্ত করো না, বলেই রিহি পাশ ফিরে শুয়ে পড়ল। আর আদিত্য পর্দা দিয়ে ঘর অন্ধকার করে নিল। আগে ঘুম থেকে উঠার জন্য কোনো অ্যালার্ম প্রয়োজন হতো না। অনুই ডেকে দিত। আদিত্য ঘুম থেকে উঠে কোনোদিন অনুকে শুয়ে থাকতে দেখেনি। উঠেই নাস্তা বানিয়ে তাকে ডাকতে আসতো। রিহির জায়গায় সে থাকত। অনু ডাকতে এলে আদিত্য বিরক্ত হতো। আর আজ
আদিত্য তার নিজেরই অজান্তে সে অনুকে মিস করে চলেছে, যে আর ফিরে আসার নয়। সময়টা হারিয়ে গিয়েছে। সে রান্নাঘরের দিকে পা বাড়াতেই দেখল আছিয়া বেগম রুটি বানাচ্ছে। আদিত্যর খারাপ লাগলো। বৃদ্ধ মা কাজ করছে আর এই সময়ও রিহি এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। অথচ অনু থাকাকালীন মাকে কোনোদিন রান্নাঘরে আসতে হয়নি, আর না তাকে অফিসের সময়ে এভাবে খালি পেটে বসে থাকতে হয়েছে। আদিত্য নিজের ভাগ্যের উপর হাসল। রিহিকে তো সে আর তার মা নিজেরাই এনেছিল, তবে আজ কেন এত বিতৃষ্ণা? সে নিজেই তো স্বার্থপর হয়েছিল, এখনো নিজের স্বার্থের জন্যই তো অনুকে খুঁজে চলেছে। আদিত্য হাসল। মানুষ বড়ই অদ্ভুত জীব। স্বার্থের বাইরে কিছু হলে তা কেউ সহ্য করতে পারে না। চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি। পর্ব 16। গ্রামের মাঝারি আকারের রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে দুজন। দুজনের মাঝে পিনপতন নীরবতা। মুখে কোনো কথা না থাকলেও মনের ভেতর যেন হাজারো নিখুঁত নিস্তব্ধ বহিঃপ্রকাশ। অনু আপনমনে হাঁটছে। রাস্তার দুধারে সারি সারি সবুজ ঘাস, আর ঘাসের মাঝে মাঝে উকি দিচ্ছে সাদা গোলাপির মিশ্রিত এক ছোট ফুল। গাছগুলোকে ধরলেই যেন লজ্জায় কুঁকড়ে যায়। লজ্জাবতী গাছ। হাওয়া বইছে এলোমেলোভাবে। ঠান্ডা শীতল ভোরের হাওয়া, যে হাওয়াতে মাতাল হওয়ার উপক্রম। অনুর এসব অভ্যাস আছে বিধায় সে ভালোই উপভোগ করছে। প্রতিদিন বাবার সাথেই বসে এই সময়টা উপভোগ করা হয়। তারা হাঁটছে অনেকক্ষণ যাবৎ। সকাল হয়ে যাচ্ছে। দু একজন মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। অদূরে বটগাছের নিচে চায়ের দোকান চোখে পড়ছে। অনু পা ফেরাতে চাইল। বাসায় চলেন সাহিল ভাই, চা খাবে? অনুর কথার জবাব না দিয়ে সাহিল শুধালো, আমি চা খাই না। অনুর স্বীকারোক্তি শুনে সাহিল জোর করল না। সে এগিয়ে গেল দোকানের দিকে। ঠিক আছে, আমি খাবো। এখন তোমাকে দিয়ে আসতে পারবো না। আমি চা খাওয়া শেষ করা পর্যন্ত অপেক্ষা করো। অনু তাকালো। মানুষটা এখনো আগের মতোই গা ছাড়া রয়ে গেল। একবার জোরও করল না। আমি একাই চলে যেতে পারবো, বলেই অনু পা বাড়ালো। অনেক দূর এগিয়ে এসেছো। এটা গ্রামের নির্জন রাস্তা। কিছু হলে দায়ভার আমি নিব না। কি হবে তুমি ভেবে নিও, বলেই চায়ের দোকানদারের উদ্দেশ্যে হাঁক ছাড়ল। এই মামা এক কাপ লেবু রং চা দিও তো। সাহিল ততক্ষণে দোকানের সামনে থাকা বটগাছের সাথে লাগোয়া বেঞ্চটাতে পা দুলিয়ে বসল। এগুলোকে গ্রামে বাঁশের মাচা বলে। অনুর ইচ্ছে করল সেও পা দুলিয়ে বসুক, কিন্তু ইচ্ছেকে দমিয়ে রাখল। অনু সাহিলের পেছনে গিয়ে দাঁড়ালো। সাহিলের কথা শুনে এই নির্জন রাস্তা দিয়ে তার বাড়ি ফিরতে ইচ্ছে হলো না, কিন্তু পা ব্যথা করছে ভীষণ। ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো। অনু ঠায় দাঁড়িয়ে রইল। সাহিল হাঁক ছাড়ল, মামা আরেক কাপ চা দিও। অনু এগিয়ে গেল। আগ বাড়িয়ে জানালো, কড়া লিকারের দিও মামা। এতক্ষণ তো খাবে না বললে, তাহলে আগ বাড়িয়ে বলতে যাচ্ছ কেন? সাহিলের কথায় অনুর অপমানবোধ হলো। আপনিই তো আগ বাড়িয়ে আরেক কাপ চায়ের কথা বললেন। ওটা তো আমার জন্যই বলেছিলাম। আশ্চর্য, তুমি নিজের করে ভেবে নিয়েছ। সাহিলের কথায় অনুর চরম অপমান বোধ হল। সে এগিয়ে গিয়ে শুধালো, আপনি তো এক কাপ বলেছেন। আমি থাকবো ভেবে বলেছিলেন নিশ্চয়ই। এখন কথা ঘুরাচ্ছেন। অবশ্যই না। আমার পরিবেশটা ভালো লেগেছে বিধায় বেশ কিছুক্ষণ উপভোগ করার জন্যই তো আরেকটা চা বললাম। চায়ের খোঁটা দিচ্ছেন? ওমা কই খোঁটা দিলাম, তুমি তো খাবে না জানালে তাই তো বললাম। ঠিক আছে খাবো না। দোকানদার সাহিলের সামনে মাচাতে 2 কাপ চা রেখে গেল। অনু বটগাছের পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। সামনে যতটুকু চোখ পড়ছে বিস্তীর্ণ মাঠ চোখে পড়ছে। দূর দূরান্তে সবুজ ঘাসে ছেয়ে গেছে। অনুর চোখের সামনে চায়ের কাপ আসতেই সে পাশ ফিরে তাকালো। সাহিল কাপ নিয়ে তাকিয়ে আছে। আমি খাবো না। তাহলে খাবে কে? আপনি। এই ঘন চা আমি খাই না। অভ্যাস বদলালেন কবে? আগে তো এমন ঘন চাই খেতেন। সাহিল চায়ের কাপে চুমুক দিল। সামনে মাঠের দিকে দৃষ্টি স্থির রেখে শুধালো, সময়ের সাথে সাথে অনেক অভ্যাসই বদলাতে হয়।
আফটার অল আমরাও মানুষ, বদলাবই। অনু হাসল। সেও তো বদলিয়েছে, মাঝের অভ্যাস সব হারিয়েছে, আগের অভ্যাসগুলো ফিরিয়ে এনেছে। তাহলে অন্যরা কেন বদলাবে না? চা খাওয়া শেষ হতেই সাহিল টাকা মিটিয়ে হাঁটা ধরল। অনুও পিছু পিছু পা বাড়ালো। নিজেরই অজান্তে সে পাশে হাঁটা ওই মানুষটার সাথে পা মিলিয়ে কদম বাড়ালো। ভোরের গ্রামের নির্জন অদ্ভুত সুন্দর রাস্তা। এমন একটা সময়ই তো অনু আগে স্বপ্নে দেখত। কিন্তু এখন সব হলেও মাঝখানে হাজার বারণ। বেলা বাড়ার সাথে সাথে আছিয়া বেগম কয়েকবার ছেলের রুমের দিকে উকি দিলেন। রিহির নাম ধরে বার কয়েক ডাকলেন, কিন্তু প্রতিবারই রিহি বিরক্তিসূচক আওয়াজ করে পাশ ফিরে গেল। এইবার আছিয়া বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কয়েকদিন ধরে শরীরটা অসুস্থ লাগছে, দুর্বল লাগছে। এদিকে ডাক্তারের সিরিয়ালের সময় চলে যাচ্ছে, আর মেয়েটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আছিয়া বেগম রুমের দিকে এগিয়ে গেলেন, গিয়ে হাত ছাড়লেন। রিহি উঠো, বেলা কত দূর হয়েছে খেয়াল আছে? আছিয়া বেগমের চেঁচামেচিতে রিহি উঠে বসল। উঠেই বিরক্তের সহিত শুধালো, কি হয়েছে? এভাবে বিরক্ত কেন করছো? আমরা বিরক্ত করছি? কোনো বাড়ির বউ এত বেলা অবধি ঘুমাতে দেখেছ? আছিয়া বেগমের এহেন কথায় রিহি আরো বিরক্ত হল। সে সমান তালে চেঁচিয়ে প্রত্যুত্তর করল, তাতে আমার কি করার আছে? আমার অভ্যাস তো তোমরা জানতেই, জেনে বুঝেই তো এনেছ। আমার ছেলেটা অফিসে খালি পেটে গেল। রিহি পাত্তা না দেওয়ার ভঙ্গিতে খাট ছেড়ে উঠতে উঠতে জবাব দিল, তোমার ছেলে খালি পেটে যাবে কি ভরা পেটে যাবে এটার দায়িত্ব কি আমার? তোমার ছেলে তুমি রাখো খেয়াল। তুমি বউ না। না, আমি ওই আদর্শ বউয়ের দায়িত্ব পালন করতে পারবো না। তোমরা আগে থেকে সব জেনে আমাকে এনেছো কেন? আছিয়া বেগম আর জবাব দিলেন না। এখন তিনি জবাব দিলে হিতে বিপরীত হবে, কথার পিঠে কথা বাড়বে। তাই তিনি নরম সুরে শুধালেন, আমি ডাক্তারের কাছে যাব। কয়েকদিন ধরে শরীরটা খারাপ লাগছে মা। তো যাও না, কেউ তো বারণ করেনি। চুলায় রান্না বসিয়েছি, সব করে ফেলেছি। এটা একটু দেখিও। পারবো না, আমার ওইসব চুলার আশেপাশে যাওয়া সম্ভব না। সব তো শেষ। এটা নামানো পর্যন্ত অপেক্ষা করতে গেলে আমি সিরিয়াল পাবো না। সেটা দেখার বিষয় আমার না। আর শরীর দুর্বল হলেই যে ডাক্তারের কাছে যেতে হবে এটা কে বলল? কাজ পড়ছে তাই বাহানা দিচ্ছ? আছিয়া বেগম চেঁচিয়ে উঠলেন, রিহি, আমার সাথে গলা উঁচু করবে না। আমি এগুলো পছন্দ করি না। বলেই রিহি ওয়াশরুম ঢুকে গেল। আর আছিয়া বেগম ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। এ কি সর্বনাশ ডেকে আনলো সে? অতি লোভে ছেলের জীবনটা শেষ করে ফেলল না তো? চলবে ইনশা আল্লাহ।